সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কে এম মুজিবুল হক। শুভ সকাল স্যার, কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এটিএন বাংলার দর্শক এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ। জি স্যার। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া। অনেকেরই এটি নিয়ে অনেক ধরনের মন্তব্য রয়েছে, অনেকেরই জানা অজানা অনেক ধরনের ব্যাপার রয়েছে। সেই সব বিষয় নিয়ে আসলে আমরা আজকের আলোচনায় শুরুতেই যে বিষয়টি নিয়ে একটু জানতে চাই, অ্যানেস্থেশিয়া বলতে আসলে আমরা কি বুঝি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে অ্যানেস্থেশিয়ার একটি সংজ্ঞা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরা 4টা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। 4টা একটা হলো যে রিভার্সিবল লস অফ কনসাসনেস। এর মানে হলো যে একটা যে পেশেন্টের জ্ঞান আছে তাকে অজ্ঞান করে আবার সেই জ্ঞানের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। অ্যানালজেসিয়া মানে ব্যথামুক্ত। অ্যামনেশিয়া তাকে ঘুম পাড়িয়ে রাখা এবং সাম ডিগ্রি অফ মাস রিল্যাক্সেশন, এবং অপারেশন করার জন্য অপারেশন ফিল্ডে যেন রিল্যাক্স থাকে। তাইলে আপনার কি হলো, একটা মানুষকে তাকে ঘুম পাড়িয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, ব্যথামুক্ত রাখা, তাকে ঘুম পাড়িয়ে রাখা এবং সার্জনের কমফোর্টের জন্য যে জায়গাটা অপারেশন করা হবে ওই জায়গাটা যেন রিল্যাক্স থাকে। আচ্ছা, আপনি যে ধরনগুলো বলছিলেন এগুলো কি অ্যানেস্থেশিয়া আসলে এই ধরনেরই হয় নাকি আরো অনেক রকমের ধরন রয়েছে? অ্যানেস্থেশিয়া বেসিক্যালি আসলে অ্যানেস্থেশিয়াকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জেনারেল অ্যানেস্থেশিয়া আর একটা হলো রিজিওনাল অ্যানেস্থেশিয়া। জেনারেল বলতে আমরা যেটা বুঝি সাধারণ অ্যানেস্থেশিয়া, যেটা অজ্ঞান করে করা হয়। আর রিজিওনাল বলতে রিজিওনালের আবার বিভিন্ন পার্ট আছে। যেমন আমি যদি এইখানের একটা ফোড়া অথবা একটা বয়েল, একটা কার্বাঙ্কল, জাস্ট এই জায়গাটাকে অবশ করে আমি যদি, এটাকে বলা হয় সারফেস অ্যানেস্থেশিয়া। আবার যদি আমরা যেমন কি বলে মহিলাদের সিজারিয়ান সেকশন করি, হিস্টেক্টমি করি, তারপরে পায়ুপথের অপারেশন করি, তারপরে আপনার পায়ের অপারেশন করি, মানে নাভির নিচের যে অপারেশনগুলো করা হয় ইউজুয়ালি এগুলা স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়। মানে স্পাইনাল অ্যানেস্থেশিয়া বলতে মেরুদণ্ডের 2 হাড্ডির মাঝখানে একটা স্পেস আছে, ওই স্পেসে আপনার এই লোকাল ঔষধটা দিলে আপনার নাভির থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে যাবে। হ্যাঁ, তার সেন্সেশন থাকবে বাট নো পেন, তার কোনো ব্যথা থাকবে না। এবং এই অবস্থায় আমরা ম্যাক্সিমাম অপারেশন এখন স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়েই করা হয়। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে একটা রোগীর জন্য অ্যানেস্থেশিয়া আসলে কতটা নিরাপদ এবং এটা আমরা কিভাবে নিরূপণ করতে পারি? অত্যন্ত চমৎকার একটি সময়যোগী আপনি প্রশ্ন করেছেন। আসলে আমাদের সকলের মাঝে একটা অ্যানেস্থেশিয়া কিন্তু একটা ভীতির ব্যাপার। অপারেশনটাই একটা ভীতির ব্যাপার। তারপরে একটা আসলে অ্যানেস্থেশিয়া তো একটা পেশেন্টকে, একটা জীবিত একটা লোককে মৃত করে তাকে আবার জীবিত করে নিয়ে আসা। কিন্তু আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইডই এখন অ্যানেস্থেশিয়া এখন অত্যন্ত একটি নিরাপদ একটি কার্যকর ব্যবস্থা। কারণ আমাদের ঔষধ এবং মেশিন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন এখন এত অত্যাধুনিক যে এখন অ্যানেস্থেশিয়াটা কিন্তু খুবই নিরাপদ। মানে কোনো রকমের যদি যে সমস্ত পেশেন্টের কোমরবিডিটি থাকে, মানে যার বিভিন্ন রকমের অসুখ থাকে, অসুখ ছাড়া একটা যদি মানে সুস্থ মানুষকে অ্যানেস্থেশিয়া দিয়া, অসুখ বলতে আমি সিস্টেমিক ডিজিজের কথা বলছি, যেমন একটা পেশেন্টের হাইপারটেনশন থাকতে পারে, একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে, একটা পেশেন্টের আপনার কি বলে ওটাকে বলে ডায়াবেটিস থাকতে পারে। মেনলি এই 3টা অসুখকে অ্যানেস্থেশিয়া খুবই আলাদাভাবে দেখে। এই 3টা যদি থাকে তার জন্য আলাদা প্রিকশন নিতে হয়। এবং সেজন্য আমি কি বলবো আরন, আপনি সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনাকে একটা পেশেন্টকে আপনার যদি এর অপারেশন করতে হলে প্রথমে প্রি অ্যানেস্থেটিক চেক আপ। একটা পেশেন্টকে আগেই অ্যানেস্থেশিয়ার কাছে আসবে, তার প্রি অ্যানেস্থেটিক চেক আপ হবে। একটা হবে আপনার ইনভেস্টিগেশন বেস, আর একটা হবে ক্লিনিক্যাল বেস। ক্লিনিক্যাল বেস হলো যে আমি দেখবো যে পেশেন্টের আপনার পালস ঠিক আছে কিনা, তার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তার আপনার কি বলে তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা। যদি থাকে আমি তারপর এটা তো ক্লিনিক্যালি দেখলাম তার অ্যানিমিয়া আছে কিনা, তার জন্ডিস আছে কিনা। এগুলো দেখে যদি ভালো থাকে তখন আমি কি করলাম, তার করলাম ক্লিনিক্যালি তার দেখলাম যে লাংসের ভিতরে কোনো আমি স্টেথোস্কোপ দিয়ে দেখলাম যে তার লাংসে কোনো সমস্যা আছে কিনা, তার হার্টেরও মারমার বোঝা যায় হার্টে কোনো সমস্যা আছে কিনা আমি যদি স্টেথোস্কোপ দিয়ে দেখি। এগুলি দিয়ে যদি দেখি যে না তার কোনো সমস্যা নেই, তাইলে আমি কি করব, তখন আমি তার ইনভেস্টিগেশন
কিছু বেজলাইন কিছু ইনভেস্টিগেশন আছে প্রত্যেকটা মানুষের, যেমন আপনার একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দিয়া আপনার কি বলে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা যেগুলো বাংলায় বলে আর কি, এগুলোর একটা মানে মাপকাঠি আছে, এগুলো ঠিক মতো আছে কিনা। তারপর আমি দেখবো যে তার ডায়াবেটিসের জন্য আমি তার একটা ব্লাড সুগার করব, তার কিডনিটা ভালো, মানে যেগুলো বেজলাইন ইনভেস্টিগেশন এগুলো করতেই হবে। তার কিডনিটা ভালো আছে কিনা এই জন্য তার জন্য একটা সেরাম ক্রিয়েটিনিন করব। তারপর তার কি বলে তার লাংসটা ভালো আছে কিনা এই জন্য তার একটা বুকের একটা এক্স-রে করব। তার হার্টটা ভালো আছে কিনা এই জন্য আমি একটা ইসিজি করব। এই 5টা বেজলাইন ইনভেস্টিগেশন করে যদি দেখি তার কোনো সমস্যা নেই, তাহলে আইদার তাকে জেনারেল অর স্পাইনাল অথবা রিজিওনাল যে কোনো অ্যানেস্থেসিয়া খুব নিরাপদে দেওয়া যায়। এক্ষেত্রে স্যার অ্যানেস্থেসিয়ার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় সেটা কতটা নিরাপদ, বা ভালো ওষুধ, ভালো মানের ওষুধ কি আসলে পাওয়া যাচ্ছে কিনা? আচ্ছা, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার 33 বছর আগে আমি অ্যানেস্থেসিয়ার প্র্যাকটিস শুরু করি, যখন আমি মানে ইয়ং মেডিকেল গ্র্যাজুয়েট। আচ্ছা, তখন যে সমস্ত ড্রাগ ছিল, এখন আমরা ওই ড্রাগ দিয়ে যদি আমাকে বলা হয় যে তুমি অ্যানেস্থেসিয়া দাও, ইম্পসিবল, সম্ভবই না। প্রত্যেকটা ড্রাগ ছিল, একটা ড্রাগ দিলে সেটার প্রেশার বেড়ে যেত, তার প্যালপিটেশন বেড়ে যেত, তার হাইপারটেনশন হয়ে যেত। কিন্তু মাশাআল্লাহ এখন পৃথিবীতে এত চমৎকার চমৎকার ড্রাগ এসেছে, বিশেষ করে আমার বাংলাদেশেরও, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এত চমৎকার চমৎকার আমাদের ড্রাগ বের করছে যে একদম নিরাপদ, অ্যাবসলিউটলি আপনি নিরাপদ অ্যানেস্থেসিয়া দিতে পারবেন। প্রত্যেকটা ঔষধেরই আপনার সাইড ইফেক্ট আছে, কিন্তু এটা সাইড ইফেক্টটা খুবই মিনিমাম। সাইড ইফেক্ট ছাড়া পৃথিবীতে কোনো কিন্তু ঔষধ নেই, কিন্তু আমাদের অ্যানেস্থেসিয়ার ঔষধগুলো সাইড ইফেক্ট খুবই মিনিমাম। এবং আপনার যে ঔষধের যে ডোজ, আমরা কিন্তু একটা পেশেন্টের কিন্তু পার কেজি বডি ওয়েট হিসাব করে কিন্তু আমরা ঔষধ দেই। কারণ আমার 1 বছরের একটা যে যদি একটা শিশুকেও আমার কি বলে যেটা নতুন প্রজন্ম, তাকেও কিন্তু অ্যানেস্থেসিয়া দিতে হয়। জাস্ট আফটার বার্থ কিন্তু অনেক সময় অ্যানেস্থেসিয়া লাগে, তাই না, কিছু কিছু ডিজিজেস। আবার যার 150 কেজি ওজন, 156 কেজি ওয়েট পর্যন্ত আমি দিয়েছি। তো এই জন্য ওষুধগুলো পার কেজি বডি ওয়েট হিসেবে দিতে হয়। আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম কথা আছে যে আমাদের দেশের ঔষধে কাজ করে না, কিন্তু অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে কিন্তু সেইটা ঠিক না। আমরা ওইরকম পার কেজি বডি ওয়েট ক্যালকুলেট করেই আমরা ঔষধ দেই, এবং প্রত্যেকটা ঔষধ ঠিক মানে ডোজ মতোই কাজ করে। আর আপনি আরেকটা কথা বলছিলেন যে পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, কারণ এখন এত লেটেস্ট ড্রাগ এখন আমাদের অ্যানেস্থেসিয়া আসছে, এটা রিভলিউশন হয়েছে। আপনি বলতে পারেন যে 90 দশকের পরে অ্যানেস্থেসিয়া কিন্তু একটা রিভলিউশন হয়েছে। এত চমৎকার চমৎকার ড্রাগ, এত চমৎকার মেশিন, অ্যানেস্থেসিয়া মেশিন। এখন আপনার বডির কোথায় কি আছে, এটা যদি আমি যদি ওই মেশিনে যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন কত, আপনার কার্বন ডাই অক্সাইড কত, আপনার অ্যাসিড বেস ব্যালেন্স বডির ভিতরে কি হচ্ছে, কীভাবে সব আমার ওই যে মনিটরে মেশিনের স্ক্রিনে সবগুলো চলে আসে, ওই অনুযায়ী আমি এটা ম্যানেজ করতে পারছি। কিন্তু আপনাকে বলে সঠিক জায়গা এবং সঠিক অ্যানেস্থেটিস্ট এইটা আপনাকে চুজ করতে হবে। আচ্ছা স্যার, আপনি একটি কথা বলছিলেন যে প্রত্যেকটা ওষুধেরই আসলে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ক্ষেত্রে আসলে আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে যে ঔষধ অনেকে খেতে চান না। অনেকে মনে করেন ইমিউনিটি সিস্টেমটাকেই ওয়ার্ক করার জন্য, যে জ্বর হলে আবার অনেকে হয়তো বা নাপা খেয়ে ফেলছেন বা প্যারাসিটামল খাচ্ছেন, এবার অনেকে কিন্তু সেটাকে অ্যাভয়েড করছেন যে একটু বডিক্যালি যে ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হয় সেটা যেন একটু ওয়ার্ক করে। এক্ষেত্রে আসলে এই ধারণাগুলো কতটুকু সঠিক, বা কি আসলে করা উচিত ওই মুহূর্তে? আসলে এই ধারণাটা এটা নিয়ে ফ্যালাসিয়াস। যেমন আমাদের পূর্ব প্রজন্ম এরা কিন্তু ওষুধ খেত না, না খাওয়ার পরে কি হয়, একটা আমার বডিতে কিন্তু অটো ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমার বডির ভিতরে, হ্যাঁ। কিন্তু বাইরে থেকে যখন একটা ইনফেকশন ঢোকে তখন ও কিন্তু অটোমেটিক্যালি ফাইট করে যখন পরাজিত হয়ে যায় তখন কিন্তু আমি অসুস্থ হই, হ্যাঁ। কিন্তু এখন কি হয়, আমরা কি করি, ঔষধ দিয়া আমার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমি জিয়ে রাখার চেষ্টা করি, ফাইট করে যাতে ওকে হেল্প করি। কিন্তু ওই যারা ঔষধ খায় না বলে যে একদম ধরেন মাথা ব্যথা ঔষধ না খেলে খুব একটা যে অসুবিধা হয় তা না, যদি সিম্পল মাথা ব্যথা, সিম্পল যদি জ্বর হয় ঔষধ যদি না খায় তাহলে যে খুব এই হবে তা না। কিন্তু এইটাই করতে করতে কিছুটা রেজিস্ট্যান্স হয়ে যায়, আমার বডির ইমিউনিটি কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু সমস্যাটা হলো এই যে কিছু কিছু রোগ আছে যে এটার ঔষধ না খেলে আপনাকে আরও ও চেপে ধরবে, ও আরও শরীরের ভিতরে বাসা বাঁধবে, সেক্ষেত্রে আপনাকে ঔষধ খেয়ে
ওটাকে ডিস্ট্রয় আপনাকে করতেই হবে। ধরেন আমার বডিতে যদি টিউবারকুলোসিস হয়, টিবি হয়, এখন টিবির ঔষধ যদি না খাই তাহলে তো আপনি যতই করেন তো আস্তে 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 আপনি তো কি বলে আমি সার্ভাইভ করব না। এরকম আরো কিছু ইনফেকশাস ডিজিজ আছে যে আপনাকে সাপোর্ট দিতেই হবে। স্যার রিজিওনাল অ্যানেস্থেসিয়া সম্পর্কে একটু জানাবেন ডিটেইলসে। আচ্ছা, রিজিওনাল অ্যানেস্থেসিয়া সম্পর্কে একটু আগেই আপনাকে আমি বলেছি, এটার আসলে বিস্তারিত আলোচনা করলে অনেক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রিজিওনাল অ্যানেস্থেসিয়ার কয়েকটা পার্ট আছে। ধরেন এখন টেকনোলজি এত ডেভেলপ করছে, আপনার এই হাতের অপারেশন করতে হবে, আপনার ধরেন এই ইসের কোণের নিচে অপারেশন করতে হবে, আমি এইটুকু অপারেশন করলেই হলো। আমি যদি এই যে শোল্ডারের এইখান থেকে অপারেশন করতে হয় তাইলে আমি এইটুকু অপারেশন করতে কি বলে অবশ করতে পারি। এই জন্য আমাদের ব্লক আছে, যেমন এইখানে যদি আমি সুপ্রাক্লাভিকুলার ব্লক, শুধু এখানে একটা ইনজেকশন দিয়ে আমি এই হাতটাকে অবশ করে দিব। পায়ের কথা আমি বললাম, যে লোয়ার লিম্বের কথা বললাম যে আমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমি লোয়ার লিম্বের অপারেশন করব। তারপরে যদি আমি শুধুমাত্র সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে আমি লোকাল ইসের আমি এই অপারেশনগুলো করতে পারবো। এছাড়াও আপনার আমার দেশে এখন যে আপনার যে এখন অত্যন্ত জনপ্রিয়তা একটা জনপ্রিয় যে পেইনলেস লেবার, আমরা আমাদের এখন যে ডেলিভারিটা হয় এটা হলো পেইনলেস করা সম্ভব। কিভাবে সম্ভব? এটা হলো ইপিডুরাল স্পেসে আমি যদি লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ যদি আমি দেই, দিয়া আমার এটা দেখতে হবে যে এটার লেবারের বিভিন্ন স্টেজ আছে, কোন স্টেজে এটা দিতে হবে, বাচ্চা কতটুক প্রোগ্রেস হইলে আমি এটা দিতে পারবো। এটা ক্লোজ হসপিটালে ক্লোজ মনিটরিং থাকতে হবে, এবং এটা একটু হাইটেকও, এই যে ইপিডুরাল অ্যানেস্থেসিয়াটা দেয় এটা একটু হাইটেক, মানে যেখানে সব রকমের ব্যবস্থা আছে। যেমন আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে অত্যন্ত চমৎকার ব্যবস্থা আছে পেইনলেস ডেলিভারি করার। এরকম যেগুলো হায়ার সেন্টার আছে এগুলায় আমরা একদম 100% ব্যথামুক্তভাবে আমরা কিন্তু ডেলিভারি করতে পারি। শুধু ডেলিভারি না, আপনার যদি হয় ধরেন ঘন্টার পর ঘন্টা অপারেশন করতে হবে, এমন আছে যে আপনার প্লাস্টিক সার্জারি করতে আপনার ধরেন পায়ের 10 ঘন্টা অপারেশন করতে হবে, আমি ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে 10 ঘন্টা অপারেশন করতে পারি। জেনারেল অ্যানেস্থেসিয়ার আসলে তো হ্যাজার্ড বেশি, অনেকগুলো ড্রাগ দিতে হয়, আর এখানে শুধুমাত্র একটা ড্রাগ দিতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো এখন আমাদের জন্য ব্লেসিংস, আশীর্বাদ হয়ে কিন্তু কাজ করতেছে। টেকনোলজি যত ডেভেলপ হয়েছে আমাদের মানে কি বলে ফিল্ড অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম অ্যানেস্থেসিয়া সম্পর্কে। অনেক শুভকামনা রইল স্যার, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আসলে জনগণের ভিতরে এটা স্প্রেড করবেন, ওনাদের ভিতরে বোধোদয় করার চেষ্টা করবেন যে এখন কিন্তু অ্যানেস্থেসিয়া অনেক সেফ, অ্যানেস্থেসিয়ায় ওইরকম মানে মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে। এইটা আপনারা সব জায়গায় প্রচার করবেন ইনশাল্লাহ। আর আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলার যারা কলাকৌশলী আছে আমাদেরকে ধন্যবাদ, যারা আমাদের দর্শক শ্রোতা ছিল ওনাদেরকেও ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।